গল্পকরণে আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প হার্ট অব দ্য ওয়ার্ল্ড। আজকে পঞ্চম পর্ব। সিনর আর এক ইন্ডিয়ান মিলে একটা বোট হোকের সাহায্যে পানি থেকে উদ্ধার করলেন ডন হেসেকে। স্বীকার করে নিচ্ছি, ইচ্ছা করেই এই উদ্ধার কাজে হাত লাগাইনি আমি, কারণ ডন হোসেকের মধ্যে জঘন্য একটা শয়তানকে বাঁচানোর কোনো ইচ্ছেই ছিল না আমার। এতে যদি আমার পাপ হয়ে থাকে তাহলে ক্ষমা চাই ঈশ্বরের কাছে, কিন্তু চরম শত্রুকে যেচে পড়ে প্রাণে বাঁচানোর মতো মহত্ব নেই আমার ভেতরে। যা হোক, ডন হোসে নৌকায় উঠেছে কি উঠেনি এমন সময় বিকট আওয়াজ করে ফেটে গেল সান্টা মারিয়ার ডেক। চমকে উঠে মুখ তুলে তাকিয়ে দেখি সমুদ্র সমতলের সঙ্গে প্রায় সমকোণ অবস্থান করছে নৌকাটা। এখনো সোজা হয়ে উঠে যাবে সাগরের বুকে। হঠাৎ করেই প্রচণ্ড একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আমাদের চারপাশের পানিতে। বাঁচতে চাইলে দাঁড় টানো ভাইয়েরা, এবার গলা ফাটালো নাবিকদের নেতা। কথা শেষ হওয়ার আগেই দাঁড় বাইতে শুরু করে দিয়েছে। অন্যরাও দ্রুত বইটা তুলে নিচ্ছে হাতে। আমাকে যেহেতু দাঁড় বাইতে হচ্ছে না, সেই তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে সান্টা মারিয়ার দিকে। নৌকার নাকটা ইতিমধ্যে অদৃশ্য হয়ে গেছে সাগর জলে। অদ্ভুত এক গহ্বর যেন তৈরি হয়েছে, আমাদের কাটারকে অমুক আকর্ষণে টানছে। মনে হচ্ছে পারবো না আমরা। সান্টা মারিয়াকে ঘিরে যে ঘূর্ণি জেগেছে তার টানে উল্টে যাবে আমাদের নৌকাও। কিন্তু বাঁচার তাগিতে অতিমানবিক শক্তি যেন ভর করেছে ইন্ডিয়ানদের শরীরে। মুহুর্মুহুর দাঁড় ফেলছে ওরা পানিতে, সবাই মিলে সর্বশক্তিতে বৈঠা বাইছে। শেষ পর্যন্ত ওই ঘূর্ণির কবল থেকে বের হয়ে আসতে পারলাম আমরা। ডন হোসের মরণের দিকে তাকালাম। কোনো আঘাত পেয়েছে বলে মনে হয় না, তবে এখনো হাঁপাচ্ছে। এখন কোথায় যাব আমরা? কিভাবে জীবন বাঁচাব? যতদূর বুঝতে পারছি কার্মেন দ্বীপের কাছাকাছি আমরা। ওখানে গিয়ে উঠলে এলনর্টের কবল থেকে রেহাই পাবো আপাতত। আবার উসুমা ছিন্টন নদীর মোহনার দিকেও যাওয়া যায়। আরও একটা কাজ করতে পারি, শান্ত সাগর বরাবর নৌকা চালাতে পারি আমরা আগামীকাল সকাল পর্যন্ত। হয়তো কোনো জাহাজের সন্ধান পেয়ে যাব। দয়া পরবশত হয়ে আমাদেরকে তুলে নেবে ওরা। কি করব তা নিয়ে কথা বলছি আমরা। এমন সময় মেঘের আড়ালে ঢাকা পড়ল চাঁদ। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো তুমুল বৃষ্টি। আস্তে আস্তে অশান্ত হয়ে উঠছে সাগর। এই অন্ধকারে দ্বীপ অভিমুখে নৌকা চালানো যাবে না, কারণ দিক ভুল করলে সর্বনাশ হয়ে যাবে, গিয়ে হাজিরও বা আরেক জায়গায়। তাছাড়া অন্ধকারে ডুবো পাথর দেখতে পাবো না। ঘষা লেগে তলাফুটু হয়ে তীরে পৌঁছানোর আগেই ডুবতে হবে আমাদের তরি। কাজেই এখন আমাদের কাজ হচ্ছে নৌকায় কিছুতেই পানি জমতে না দেয়া এবং নৌকাটা যাতে স্রোতের ধাক্কায় উল্টে না যায় সেদিকে চেষ্টা করতে থাকা। দেরি না করে কাজে লেগে পড়লাম। হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে। বৃষ্টির প্রথম দিকে সাগর উথাল পাতাল থাকলেও এখন আস্তে আস্তে শান্ত হয়ে আসছে। তা না হলে পানি কাঁচতে কাঁচতে এক সময় অবশ হয়ে যেত আমাদের হাত। তারপর এক সময় আর করতে পারতাম না এই কাজটা। তখন নৌকায় পানি জমে ডুবে মরতাম। তাছাড়া সৌভাগ্যক্রমে নৌকাটা প্রায় নতুন, আর নাবিকদের যে নেতার কথা বলেছি সে পুরোপুরি পেশাদার। হাতে বইটা তুলে নেওয়ার পর থেকে আমাদের প্রকৃতপক্ষে সেই নেতৃত্ব দিচ্ছে। শুরু থেকে বসে আছে নৌকারগুলোয়। চিলের মতো দৃষ্টিশক্তি কাজে লাগিয়ে বৃষ্টি আর অন্ধকারের ঘন চাদর ভেদ করে কিভাবে যেন দিক চিনে নিতে পারছেন জানি না। শুধু তাই না, চোখ রেখেছে সাগরের ঢেউয়ের উপরও। বিশাল কোনো ফেনিল স্রোত আমাদের দিকে ছুটে এলে সতর্ক করছে। প্রাণপণে বৈঠা বেয়ে ওর সাগরেদরা সরে যাচ্ছে সেই ঢেউয়ের কবল থেকে। কখনো কখনো সফল হচ্ছে আমরা, কখনো পারছি না। তখন 2-3 জনকে বৈঠা চালানোর দায়িত্ব দিয়ে বাকিরা পানি কাঁদছি। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে। গভীর থেকে আরো গভীরে হচ্ছে রাত। উদ্ধার পাওয়ার আশা আস্তে আস্তে বিদায় নিচ্ছে আমাদের মন থেকে। আমার কথা যদি বলি, আমি মোটামুটি নিশ্চিত মরতে চলেছে আমরা, কিন্তু এ ব্যাপারটা নিয়ে তেমন কোনো উদ্বিগ্ন নই। একটা আজব কথা বলি। শুনেছি খুনের আসামিরা যখন বিচার হয় তখন রায় কি হবে সে ব্যাপারে একরকম উৎকণ্ঠা কাজ করে তার ভেতরে। সে দোষী প্রমাণিত হবে কি হবে না, তার ফাঁসি হবে কি হবে না। কিন্তু যদি ফাঁসির আদেশ হয় এবং কারাগারে বন্দী অবস্থায় ফাঁসির দিন যদি ঘনিয়ে আসে, ওই লোক নাকি নির্বিকার হয়ে যায়। আসলে মৃত্যু নিশ্চিত জানলে মানুষের সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটে সম্ভবত। আমারও একই অবস্থা হয়েছে।
তাছাড়া সত্য বলতে কি, জীবনের উপর আমি এমনিতে বৃতশ্রদ্ধ। আমার সারা জীবনে সব ঘটনা ঘটলেও তেমন কোনো সাফল্যের ইতিহাস পাওয়া যাবে না। কাজে এই ব্যর্থ জীবনের যদি এখানেই ইতি ঘটে, তাহলে আফসোসের কিছু আছে বলে মনে হয় না। সবচেয়ে বড় কথা, কৈশোর কাটিয়ে যখন যৌবনের দরজায় পা দিয়েছি, তখন থেকে মৃত্যুর জন্য প্রতিদিনই অপেক্ষা করতে হয়েছে আমাকে। প্রতিটা দিনেই ভেবেছি আজই বুঝি আমার জীবনের শেষ দিন, কাজেই আজ সলিল সমাধি হলে হবে, আমি প্রস্তুত। কম্বলটা খুললাম গা থেকে, সিনো স্ট্রিকল্যান্ডের শরীরে ভালোমতো জড়িয়ে দিলাম। ঠান্ডা লাগছে, ক্লান্তিতে ভেঙে যাচ্ছে শরীর। তৃতীয়বারের মতো চলে গেলাম চেতন অচেতনের মাঝামাঝি অবস্থায়। বিশাল বিস্তৃত সাগরটা উধাও হয়ে গেল চোখের সামনে থেকে। এবার যেন অদ্ভুত এক কবরস্থান দেখতে পাচ্ছি। আমার পরিচিত মৃত লোকেরা সারি করে দাঁড়িয়ে আছে, আমাকে মনে হয় ডাকছে। ওদের সেই আহ্বানে সাড়া দিতে যাচ্ছি, কিন্তু পারছি না। একসময় সবকিছু ঝাপসা হয়ে গেল। যেভাবে হঠাৎ করে এসেছিল মৃত লোকগুলো, সেভাবেই আচমকা বিদায় নিল সবাই। অন্ধকার গিলে খেল আমাকে। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। টের পাচ্ছি কে যেন বারবার ধাক্কা দিচ্ছে আমাকে। পরিচিত একটা কণ্ঠ শুনতে পাচ্ছি। লোকটার গলা কাঁপছে। কেন কাঁপছে বুঝতে পারছি না। সম্ভবত খুশিতে অথবা ঠান্ডায়। আবার দুটো কারণেই হতে পারে। যাই হোক, লোকটা যে মোলাস তা বুঝতে অনেক সময় লাগলো আমার। মোলাস বলছে, উঠুন উঠুন লর্ড, আমরা বেঁচে গেছি। বেঁচে গেছি? কিছুই বুঝতে পারছি না। মরলাম কখন? মরিনি, মরতে বসেছিলাম। দয়া করে উঠুন, চোখ খুলে দেখুন। সাগরের লবণাক্ত পানির ছিটা বিরামহীনভাবে চোখে লেগেছে রাতভর। কিছু পানি বাষ্পীভূত হয়ে গেছে সকালের রোদের তাপে। লবণের পাতলা স্তর জমে আছে চোখের পাতায়, তাই চোখ খুলতে কষ্ট হচ্ছে। খোলার পর দুই চোখে জ্বালা করল কিছুক্ষণ। সকাল হয়েছে ঘণ্টাখানেক আগে। আকাশে এখনো ভারী মেঘ। নৌকায় আছে আমরা, কিন্তু নিচের পানি সাগরের না, বরং কোনো নদীর। কারণ প্রায় দুলছেই না কোন নৌকাটা। অনেক দূর থেকে, কত দূর থেকে জানি না, ভেসে আসছে সাগরের গর্জন। আমরা কোথায়? জিজ্ঞেস করলাম। উসুমা সিন্টু নদীতে, বলল মোলাস। ঈশ্বরকে ধন্যবাদ, স্রোতের ধাক্কায় কাল রাতে কিভাবে যেন উপসাগরের মোহনায় চলে এসেছে আমরা। ভোর হওয়ার পর নদীর মোহনাটা চিনতে ভুল হয়নি কারোরই। যেভাবেই হোক নিরাপদে সাগরের পাড়ি দেওয়ার মোহনায় ঢুকে পড়েছি। এখন আমাদের কাছেই মাটি। ঘাড় ঘুরিয়ে তাকালাম। ঠিকই, অনতি দূরেই নলখাগড়ায় ভরা ঘাসে ছাওয়া নদীর তীর। একটু পরপর জন্মে আছে তাল গাছ। এবার তাকালাম আমার সঙ্গীদের দিকে। গত রাতে যে কম্বলটা জড়িয়ে দিয়েছিলাম সিনো স্ট্রিকল্যান্ডের গায়ে, সেটা এখনও আছে তাঁর গায়ে। নৌকাটার পাটাতনের উপর শুয়ে আছেন তিনি, একটুও নড়ছেন না। দেখে মনে হচ্ছে মারা গেছেন। ডন হোসে বসে আছে নৌকার আরেক প্রান্তে, কেমন বুনো দৃষ্টিতে তাকিয়ে আছে তীরের দিকে। আমাদের জীবনের জন্য যে ইন্ডিয়ানদের কাছে চিরকৃতজ্ঞ আমরা, তারা এক কথায় বিধ্বস্ত। ওদের দুজনকে দেখে মনে হচ্ছে যেখানে বসে আছে সেখানে অজ্ঞান হয়ে গেছে। দাঁত টানতে টানতে ওদের হাতে ফুসকা পড়ে গেছে, তারপরও দাঁত টানা থামায়নি। তাই ফুসকা ফেটে বা কেটে গিয়ে রক্ত পড়ছে। তিনজন হাঁ করে হাঁপাচ্ছে, চোখে শূন্য দৃষ্টি। নৌকার হাল ঘোরানোর হাতলটা ধরে আছে মোলাস, আর ইন্ডিয়ানদের নেতা সেই আগের জায়গাতে বসে আছে মূর্তির মতো, চেহারা সম্পূর্ণ ভাবলেশহীন। আমাকে চোখ মেলতে দেখে আমার দিকে তাকালো সে। ওর চেহারা তো দেখি জমে আছে লবণের স্তর। লর্ড, আমাকে বলল সে, আপনি কি দাঁড় টানতে পারবেন? আমাদের হাত আর চলছে না। উঠে বসতে যথেষ্ট কসরত করতে হলো আমাকে। টের পাচ্ছি সামান্য নড়াচড়াতেই যেন প্রতিবাদ জানাচ্ছে শরীরের প্রতিটা মাংসপেশি। সারা শরীরে এত ব্যথা যে মনে হচ্ছে গণপিটুনি খেয়েছি। তারপরও সবার কথা ভেবে দাঁড় তুলে নিলাম হাতে। বাইতে শুরু করলাম। খুবই ধীরগতিতে নৌকাটা এগিয়ে যাচ্ছে তীরের দিকে। তীর স্পর্শ করা মাত্র মেঘের আড়াল থেকে বের হয়ে এলো সূর্য। নৌকা থেকে নামলাম আমরা। তীরের কাছাকাছি জন্মে থাকা একটা তাল গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখলাম নৌকাটা। পাটাতন থেকে তীরে নামিয়ে আনলাম সিনো স্ট্রিকল্যান্ডকে।
মাটিতে শুইয়ে দিলাম তাকে। জামা কাপড় খুলে নিলাম যাতে রোদের তেজে গরম হয় শরীর। ঠান্ডায় নীল হয়ে গেছে বেচারা। কিছুক্ষণের মধ্যেই মেঘ কেটে গেল। এখন রোদের তেজে ঝকঝক করছে চারদিক। গরম বাড়ছে। সিনরের ফ্যাকাশে চামড়ার রং ফিরতে শুরু করেছে। গাঢ় ঘুমে তুলে আছেন তিনি। জীবন ফিরে পাচ্ছেন আস্তে আস্তে। আমিও আগের চেয়ে সুস্থ বোধ করছি। বসে বসে রোদের তেজে গা গরম করছি, এমন সময় হাজির হলো কয়েকজন ইন্ডিয়ান। আধ-লিগ দূরের একটা গ্রামে থাকে ওরা। আমরা কে জানতে চাইল। জবাব দিলাম। কোত্থেকে কিভাবে এসেছি জিজ্ঞেস করল। বললাম। শুনে আর দেরি করল না ওরা। খাবার আনার জন্য ছুট লাগালো গ্রামের উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে সুপেয় বৃষ্টির পানি একটা জলাশয় দেখিয়ে দিয়ে গেল। সত্যি তেষ্টা মেটানোর জন্য পানি খুব দরকার আমাদের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওই গ্রামবাসীরা খাবার আনতে গেছে ঘণ্টাখানেক হয়েছে। এমন সময় ঘুম থেকে জেগে উঠলেন সিনর স্ট্রিকল্যান্ড। প্রথমে পানি খেতে চাইলেন। কাটার থেকে পানি সেঁচে ফেলার জন্য বোলের মতো দেখতে যে জিনিসটা ব্যবহার করেছি, তাতে করে পানি এনে দিলাম তাকে। এক চুমুকে সব শেষ করলেন তিনি। তারপর জিজ্ঞেস করলেন, কোথায় আছি আমরা? কিভাবে হাজির হলাম এখানে? তার প্রশ্নের জবাব দিলাম আমি। শুনে দু হাতে চেহারা ঢাকলেন তিনি। কিছুক্ষণ পর হাত সরিয়ে মুখ তুলে বললেন, আমি একটা বোকা এবং সেই সঙ্গে অহংকারী। বলেছিলাম যদি মরি লড়াই করব, অথচ কষ্ট সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছি বাচ্চাদের মতো। অথচ এই লোকগুলো যাদেরকে উপহাস করেছি তারা আমার জীবন বাঁচিয়েছে। একই ঘটনা ঘটেছে আমার বেলাতেও, বললাম আমি। আসলে ঠান্ডায় অসাড় হয়ে গিয়েছিল আমাদের শরীর। তারপর একসময় জ্ঞান হারিয়ে ফেলে আমরা। কিন্তু দাঁড় বাই ছিল ইন্ডিয়ানরা, ফলে তাদের শরীর গরম ছিল। আসুন নদীর পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিন ভালো মতো। আপনার কাপড় শুকিয়ে গেছে এতক্ষণে। কম্বলটা আবারও জড়িয়ে দিলাম তার গায়ে। ধরাধরি করে তাকে নিয়ে গেলাম নদীর কাছে। পানির কাছে গেছে এমন সময় দেখা হলো নাবিকদের সর্দারের সঙ্গে। ওকে দেখা মাত্র হাত বাড়িয়ে দিয়ে বললেন, সিনর, তুমি খুব সাহসী লোক। আমাদের সবার জীবন বাঁচানোর জন্য কৃতিত্ব তোমার। না সিনর, আসলে কিছুই করিনি আমি। সিনর স্ট্রিকল্যান্ডের সঙ্গে হ্যান্ডশেক করতে করতে বিনীত ভঙ্গিতে বলল লোকটা, আপনি ভুলে যাচ্ছেন লর্ড অব দ্য হার্ট আমাদের সঙ্গে ছিলেন। আমাদের ইতিহাস বলে হৃৎপিণ্ড কোনোদিনই হারিয়ে যাবে না। কাজে যত ঝড় ঝাপটায় আসুক, সাগরে ডুবে মরতাম না আমরা। এই কথাটা জানা ছিল আমার, আর সেজন্যই সাহস হারাইনি। একটানা খাটতে পেরেছি। আমার লোকদেরকে বারবার বলেছি আমাদের এত পরিশ্রম বৃথা যাবে না। অনিশ্চিত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালেন সিনর। তোমার ওই কবজের কি ক্ষমতা আছে জানি না ইগনাসিও, তবে যদি কিছু থেকে থাকে তাহলে নিঃসন্দেহে বলা যায় কাল রাতে আমাদের অনেক বড় উপকার করেছে জিনিসটা। আর কিছু না বলে পানিতে নেমে গেলেন তিনি। হাত পা শরীর ধুতে শুরু করলেন ভালো মতো। তারপর তীরে উঠে এসে কাপড় পরে নিলেন। একসময় দেখি গ্রাম থেকে বেশ কয়েকজন মহিলা আসছে আমাদের দিকে, সঙ্গে খাবার ভর্তি ঝুড়ি। খাবার বলতে টর্টিলা, অর্থাৎ আটা দিয়ে বানানো এক রকমের কেক, মটরশুঁটি, আস্ত একটা ছাগলের বাচ্চার রোস্ট এবং স্থানীয় কায়দায় বানানো ব্রান্ডি। খাবারগুলো কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করলাম আমরা। খেতে শুরু করলাম। খাবার শেষ হওয়ার আগেই নদী তীরে হাজির হলো আমাদের গ্রামের সর্দার। আমাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আপনি আমাদের এখানে এসেছেন, এটা আমাদের জন্য খুবই সম্মানের। দয়া করে আমাদের গ্রামে চলুন, আপনাদের বিশ্রামের ব্যবস্থা করি। এই লোকটার সঙ্গে অল্প বিস্তর খাতির আছে মোলাসের। ওর কানে কানে বললাম, এই লোকটাকে নিয়ে একটু দূরে চলে যাও। জিবালবের ব্যাপারে জিজ্ঞেস করে দেখো কিছু বলতে পারে কিনা। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো মোলাস। মোড়ল লোকটাকে নিয়ে সরে গেল দূরে। কিছুক্ষণ পর আমি উঠে দাঁড়ালাম। ওরা দুজনে যেদিকে গেছে সেদিকে হাঁটা ধরলাম। একটা গাছের আড়ালে দাঁড়িয়েছিল মোলাস আর ওই মোড়ল লোকটা। আমাকে দেখে আবারও বাউ করল সে। মোলাস বলল, এই লোকটা বলছে জিবালবে আর তার মেয়ের কথা শুনেছে সে। ঘটনাক্রমে আজ সকালে এক লোক এসেছে ওদের গ্রামে। বলছে 5-6 দিন আগে নাকি ডন হোসের বাবা ডন পদ্র মেরোনার হাতে বন্দী হয়েছে বাপ বেটি। ওদেরকে নিয়ে গিয়ে সান্টাক্রুজের জমিদারিতে আটকে রেখেছে জন পদ্র। ওরা বেঁচে আছে না মরে গেছে বলতে পারছে না কেউই। কিছুক্ষণ ভাবলাম বিষয়টা নিয়ে। তারপর মোলাসকে বললাম, সিনর স্ট্রিকল্যান্ডকে ডেকে আনতে।
তিনি আসার পর ঘটনা জানালাম তাকে। তিনি তখন বললেন, ওই বুড়ো ইন্ডিয়ান আর ওই মেয়েকে আটকে রেখে ডন পেদ্রোর কি লাভ? জবাবটা দিল মোলাস, সিনর, আপনি বোধহয় ভুলে গেছেন, জিবালবে কিছু স্বর্ণমুদ্রা দিয়েছিল আমাকে। ডন পেদ্রো তার দলবল সহ আমার উপর হামলা করে আমার কাছ থেকে কেড়ে নেয় সব মুদ্রা। যান বাঁচাতে বলে দিয়ে আমি কোত্থেকে পেয়েছি মুদ্রাগুলো। সম্ভবত ডন পেদ্রোর দৃঢ় বিশ্বাস, বাপ বেটিকে ধরে নিয়ে গিয়ে কয়েদ করতে পারলে ওরা বলে দেবে কোত্থেকে পেয়েছিল সেগুলো। তাছাড়া কোন টাকশালে মুদ্রার উপর হৃৎপিণ্ডের ওই বিশেষ চিহ্নের ছাপ মারা হয়েছে তাও জানতে চাই হয়তো। আরও একটা কারণ আছে, জিবালবের মেয়ে। এক কথায় যদি বলি, ডানা কাঁথা পরি। আমি সারা জীবনে এত সুন্দরী মেয়ে মানুষ দেখিনি। হলপ করে বলতে পারি, আমাদের এই দেশে এমন অনেক পুরুষ আছে যারা যে কোনো কিছুর বিনিময়ে, দরকার হলে মেক্সিকোর সব সোনার বিনিময়ে হাসিল করতে চাইবে মেয়েটাকে। ডন পেদ্রোর বয়স হলে কি হবে, চরিত্র তো আর ভালো হয়ে যায়নি আজও। কাজেই আমার মনে হয়, সিনর, যে অভিযান শুরু করেছি আমরা তা এখানেই শেষ। কারণ ডন পেদ্রো যাকে একবার ধরে নিয়ে যায় তাকে কখনো মুক্তি দেয় না, এবং কেউ কোনো দিন উদ্ধারও করতে পারে না লোকটাকে। ঝুঁকি নিতে হবে আমাদেরকে, বললেন সিনর। পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, সায় জানালাম আমি। জিবালকের সঙ্গে দেখা করার জন্য এত দূর এসেছি আমরা। এ অবস্থায় ফিরে যাওয়ার মানে হয় না। সান্টাক্রুজে আমাদের জন্য যে বিপদ অপেক্ষা করছে তার চেয়ে বড় বিপদের মোকাবেলা করার অভিজ্ঞতা হয়ে গেছে সেই গত রাতেই। সুতরাং ভয় কিসের? নদীর তীরে যেখানে বসে খেয়েছি সেখানে ফিরে এলাম আমরা। মোড়ল চলে এসেছে আমাদের আগেই। মনের সুখে গল্প করছে নাবিকদের সঙ্গে। আমাদেরকে দেখতে পেয়ে এগিয়ে এলো নাবিকদের নেতা। বলল, আপনাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে পার্শ্ববর্তী গ্রামে কয়েকটা দিন থাকতে চাই আমরা। তারপর অনুকূল আবহাওয়া উপকূল বরাবর নৌকা চালিয়ে হাজির হব ক্যাম্প খেতে। আমি জিজ্ঞেস করলাম, এখান থেকে ক্যাম্পে খেতে যেতে কত সময় লাগতে পারে? লোকটা বলল, বড়জোর 60 ঘন্টা। কিছুক্ষণ ভেবে বললাম, না, নৌপথে আর না। গত রাতে যে অভিজ্ঞতা হয়েছে তা মনে থাকবে সারা জীবন। আমরা চাই সেরকম কোনো অভিজ্ঞতা আর কখনো না ঘটুক। তাছাড়া আমাদের পরিকল্পনাতেও কিছু পরিবর্তন এসেছে। এখন আমরা ক্যাম্পেকে ছাড়িয়ে আরও দূরে পেটোরিয়েলো শহরে যেতে চাই। সেখান থেকে যাব ইউক্যাটানে। ওখানে চমৎকার কিছু ধ্বংসাবশেষ আছে। সিনো স্ট্রিকল্যান্ড দেখলে খুশি হবেন। কিন্তু আমরা অত দূর যেতে পারবো না, বিনীত ভঙ্গিতে বলল নাবিকদের সর্দার। আপনারা যদি যেতে চান তাহলে আপনাদেরকে ক্যাম্পকেতে নামিয়ে দিতে পারি। তারপর ফিরতি পথ ধরতে হবে আমাদেরকে। সান্টা মারিয়া ডুবে যাবার খবরটা জানাতে হবে নৌকার মালিককে। তিনি ক্যাম্পেকেতেই থাকেন। কোমরের বেল্ট থেকে কয়েকটা স্বর্ণমুদ্রা বের করে লোকটার হাতে বাড়িয়ে ধরলেন সিনো স্ট্রিকল্যান্ড। নাও, এগুলো রাখো, তোমরা ভাগাভাগি করে নিও। এমন সময় ডন হোসের দিকে হঠাৎ করেই চোখ পড়ল আমার। আমাদের কাছে বসে আছে সে। এক দৃষ্টিতে দেখছে সিনরের কোমরের বেল্টটা। লোভে চকচক করছে শয়তানটার 2 চোখ। অকৃত্রিম খুশিতে উদ্ভাসিত হয়ে গেছে পুরো চেহারা। হঠাৎ করে বলে উঠল, তুমি সৌভাগ্যবান, বুদ্ধি করে মোটা অঙ্কের টাকা বাঁচাতে পেরেছ। আর আমি একটা মুদ্রাও রক্ষা করতে পারিনি। অথচ আমার সঙ্গে ছিল প্রায় $3000। সান্তা মারিয়ার সঙ্গে সব তলিয়ে গেছে সাগরে। ঠিকই বলেছ, আমাদের কায়দা অবলম্বন করলে একটা মুদ্রাও হারাতে হতো না তোমাকে, বললেন সিনার। আমাদের কাছে যত টাকা ছিল 3 ভাগে ভাগ করে 3 জনে নিয়েছি, যাতে সবসময় সঙ্গে রাখতে পারি। সেজন্য কোমরের বেল্টে রেখে দিয়েছি যার যার টাকা। তবে কোনো কারণে যদি সাঁতরাতে হতো আমাদের কাউকে, তাহলে খবর ছিল। এত ওজন নিয়ে টুপ করে ডুবে যেতাম। যাই হোক, এখন কি করবে? যদি তোমাদের অসুবিধা না থাকে তাহলে তোমাদের সঙ্গে যেতে চাই পোর্ট রেরিলো পর্যন্ত, বলল ডন হোসে। ওই পথে আমার বাড়ি। আচ্ছা সিনর, আমি যদি তোমাদেরকে আমার বাড়ির বাবার পক্ষ থেকে আমাদের বাড়িতে আতিথ্য গ্রহণের নিমন্ত্রণ জানাই তাহলে? ওকে বাধা দিয়ে সিনর বললেন, দেখো ডন হোসো, কপট ভালো মানুষের চেয়ে সোজাসাপটা কথাবার্তা পছন্দ করি আমি। তোমার সঙ্গে আমার এবং আমার বন্ধুদের যা হয়েছে, তারপরেও যদি তোমাদের বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করি তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো? কাল রাতে আমাকে ছুরি মারার চেষ্টা করেছিলে তুমি, মনে আছে? অনুশোচনা বোধ ফুটে উঠল ডন হোসের চেহারায়।
ব্যাপারটা আসল নামে কি বুঝতে পারলাম না। বলল, সিনর, কি বলবো গো আর, গত রাতের ঘটনা তো নিজেই দেখেছ। আতঙ্কে মাথা খারাপ হয়ে গেছিল আমার। যা করেছি তার জন্য আমি সত্যি লজ্জিত, ক্ষমা প্রার্থী। সিনর, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তোমার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আমি জানি আমার বাবার সম্বন্ধে ভালো কথার চেয়ে খারাপ কথাই বেশি শুনেছ তোমরা। সত্যি বলতে কি, মদ একটু বেশি খেয়ে ফেললে বাবা আসলে ভয়ঙ্কর হয়ে যায়। তখন কেমন হিংস্র হয়ে ওঠে তার আচরণ। বাড়িয়ে বলা লোকের স্বভাব, জানো নিশ্চয়ই। তাই আবারও বলছি, বাবা সম্বন্ধে যা শুনেছ তার সবটাই হয়তো সত্য না। তার ছেলে হিসেবে যদি মূল্যায়ন করি তাকে, আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তিনি। যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকেও তিনি পছন্দ করেন। তোমাকে দোহাই দিয়ে বলছি, খারাপ ব্যবহার যা করেছি তোমার সঙ্গে দয়া করে মনে রেখো না। চলো, আমাদের এলাকায় চলো, কিছুদিন থাকো সেখানে। ভালো মন্দ খেয়ে তোমাদের স্বাস্থ্য ফিরবে, আবার অস্ত্র ঘোড়া ইত্যাদি জোগাড় করে দিতে পারবো তোমাকে। মাথা ঝাঁকালেন সিনর স্ট্রিকল্যান্ড। যে অভিযানে বের হয়েছি, অস্ত্র আর ঘোড়া ছাড়া আসলে সম্ভব না। যদি মনে করো তোমাদের পক্ষে ওগুলো জোগাড় করে দেওয়া সম্ভব, তাহলে 2-4 দিন তোমাদের বাড়িতে থাকতে আপত্তি নেই আমার। তোমাদের বাড়ি বলছো কেন? ডন হোসের মুখে মধুর হাসি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওর চোখে খেলা করছে অন্য কিছু। আমাদের বাড়ি থেকে অতিথি হয়ে গেলে তাকে এত খাতির করি আমরা যে সে লোক বলতে বাধ্য হয় নিজের বাড়িতেই ছিল কয়েকটা দিন। নিঃসন্দেহে, ব্যঙ্গ করে বলে উঠলাম আমি। খাতির যত্নের ব্যাপারে তোমার বাবা ডন পেদ্রো মেরোনাকে স্থানীয় লোকেরা এক নামে চেনেন কি না? যা হোক, আপনার বাড়িতে যাওয়ার আগে আমাদের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা চাচ্ছে আপনার কাছে। খুলেই বলি, পিস্তল আর ছুরি ছাড়া অস্ত্র বলতে অন্য কিছু নেই আমাদের কাছে। তুমি কি আমাকে অপমান করতে চাও? রেগে গেছে ডন হোসে। একটু না সিনর, কিন্তু আমার কাছে এই কথা ভেবে খুব আশ্চর্য লাগছে যে লোক মাত্র 2 দিন আগে জনক ইন্ডিয়ানকে কুত্তার সঙ্গে এক টেবিলে বসে ডিনার খেতে অস্বীকার করেছে, সে আজ যেচে পড়ে ওই কুত্তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে। একটু আগে কি বললাম? তুমি কি কালা শুনোনি? আবার বলতে হবে যা ঘটে গেছে তা অতীত, এবং আমি তার জন্য দুঃখিত। এর চেয়ে বেশি তুমি কি বলতে পারো আমাকে? তোমার পা ধরে মাপ চাইতে হবে? আমি কিছু বললাম না। ডন হোসে বলে চলল, আর নিরাপত্তার কথা বলছো? আমাদের বাড়িতে আমি থাকতে যদি কোনো বিপদ হয় তোমাদের, নিজের জীবন দিয়ে সেই বিপদের মোকাবেলা করব। ঠিক আছে, আর বলতে হবে না, বাধা দিয়ে বলে উঠলেন সিনর স্ট্রিকল্যান্ড। এবার বলো, তোমাদের জমিদারি এখান থেকে কত দূরে? আমরা যদি এখনই রওনা করি তাহলে আশা করা যায় সূর্যাস্তের আগেই পৌঁছাতে পারব। পায়ে হেঁটে? তাছাড়া আর কি, সঙ্গে ঘোড়া থাকলে অবশ্য 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারতাম। তাহলে চলো আর দেরি না করে রওনা হই, বললেন সিনর স্ট্রিকল্যান্ড। 10 মিনিটের মধ্যে হাঁটতে শুরু করলাম আমরা। তবে চলে আসার আগে ওই 6 ইন্ডিয়ান নাবিক আর পাশের গ্রামের মোড়লকে উষ্ণ বিদায় জানালাম। আমরা ডন হোসের আমন্ত্রণ গ্রহণ করে সান্টা ক্রুজে রাত কাটাতে যাচ্ছি শুনে ভ্রু কুচকেছে ওদের সবাই। অজানা আশঙ্কার ছাপ পড়েছে প্রত্যেকের চেহারায়। জায়গাটা খারাপ, বলেছেন গ্রামের মোড়ল। যদি কিছু মনে না করেন সরাসরি একটা কথা বলি। সবাই বলে সান্টা ক্রুজ হচ্ছে চোর ডাকাত আর চোরাকারবারিদের অভয়ারণ্য। ওরকম কিছু একটা জায়গায় আপনাদের মতো ভালো মানুষ কেন রাত কাটাতে যাচ্ছেন বুঝলাম না। ওই দেশে কি জায়গার এত অভাব, নাকি ভাবছেন আমরা গরিব মানুষেরা আপনাদের খাতির যত্ন করতে পারবো না? যা হোক, যা ভালো বোঝেন করুন, আমি বাধা দেবার কে? তবে বলে রাখি, গত সপ্তাহে এই নদী দিয়ে নৌকা ভর্তি করে চোরাই মাল নিয়ে সান্টা ক্রুজের দিকে গেছে দুর্বৃত্তের দল। লোকে বলে ডন পেদ্রো নাকি মানুষ না, সাক্ষাৎ শয়তান। ওর কবল থেকে আপনাদেরকে রক্ষা করুন ঈশ্বর। আশ্বস্ত করার জন্য মোরলের কাঁধে হাত রেখে আমি বলেছি, কি করব বলুন? ঘটনাক্রমেই বলি অথবা ভাগ্যক্রমেই বলি, ওই শয়তানটার সঙ্গে জরুরি একটা কাজ আছে আমাদের, তাই যেতে হচ্ছে ওর ওখানে। একটা উপকার করবেন? কি? মোরলের কণ্ঠে কৌতূহল। লোক লাগিয়ে খোঁজখবর রাখবেন আমাদের। আমরা সান্টা ক্রুজে যাওয়ার পর কি হয় না হয় জানার চেষ্টা করবেন। যদি দেখেন বেশ কিছুদিন হয়ে গেছে অথচ ফিরছি না আমরা, ক্যাম্পে খেতে গিয়ে বা লোক পাঠিয়ে
সরকারি কর্মকর্তাদের বলবেন আমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পারবেন না? পারব, কিন্তু মুশকিল হচ্ছে ক্যাম্পেকের সরকারি কর্মকর্তারা ডন পেদ্রো মেরোনের নাম শুনলেই ভয়ে কাঁপতে থাকে। তাছাড়া শুনেছি নিজের পথ সবসময় পরিষ্কার রাখার জন্য কর্মকর্তাদের নাকি প্রতি মাসে মোটা অঙ্কের ঘুষ দেয় শয়তানটা। তারপরও কথা দিচ্ছি আমার পক্ষে যা যা করা সম্ভব করব। নিশ্চিত থাকুন লর্ড। সবচেয়ে বড় কথা, একজন ইংরেজ আছেন আপনাদের সঙ্গে। আমাদের এই হতভাগা দেশে আমরা সাধারণ নাবিকেরা শিয়াল শকুনের খাবারে পরিণত হলেও কারো কিছু আসে যায় না, কিন্তু ওই সাদা চামড়ার কোনো ভিনদেশের দিকে যদি কেউ চোখ তুলেও তাকায় তাহলে। বাকিটা না বলে আক্ষেপ করার ভঙ্গিতে মাথা ঝাঁকায় মোড়ল লোকটা। জিবালবেকে উদ্ধার করার জন্য ডন হোসেকে দেখিয়ে ইন্ডিয়ান নাবিকদের নেতাকে বকশিস দিলেন সিনর। কথাটা বললাম না মোড়লকে, ফাঁদ পেতেছেন তিনি। সে ফাঁদে শেষ পর্যন্ত আমরাই না আটকা পড়ি। আবহাওয়া গরম, টুকটাক কাপড় চোপড় ছাড়া আর তেমন কিছু বহন করতে হচ্ছে না আমাদেরকে। তারপরও হাঁটতে কষ্ট হচ্ছে। আমাদের বেশিরভাগ জিনিসপত্রই সান্তা মারিয়ার সঙ্গে চলে গেছে সাগরের তলদেশে। দুপুরের দিকে থামলাম আমরা। মাথার উপর গনগন করছে সূর্যটা। রোদের তেজে টেকা মুশকিল হয়ে পড়েছে। কিছু খাবার নিয়ে এসেছি সঙ্গে করে, সেগুলো খেয়ে নিলাম ভাগাভাগি করে। বিশাল একটা গাছের ছায়ায় শুয়ে ঘুমিয়ে নিলাম 2 ঘন্টা। ঘুমটা কাজে লাগলো। এখন আর সেরকম ক্লান্ত লাগছে না। উঠে আবার পথ চলা শুরু করলাম। একসময় পৌঁছে গেলাম সান্টা ক্রুজের কাছাকাছি। একটা শস্য ক্ষেতের মধ্য দিয়ে এগোচ্ছি আমরা। এ ধরনের ক্ষেতকে এই এলাকার লোকেরা বলে মিলপা। ক্ষেত পার হয়ে পৌঁছে গেলাম সদর দরজার কাছে। ভেতরে বিশাল চত্বর। সেখানে পা দিতে না দিতেই কোত্থেকে যেন ছুটে এলো এক পাল কুকুর। আমাদেরকে ঘিরে ধরে এমন ভঙ্গিতে গলা ফাটিয়ে ঘেউ ঘেউ করছে, দেখলে মনে হয় ছিঁড়ে খেয়ে ফেলবে এক্ষুনি। পিটে কুকুরগুলোকে তাড়ালো ডন হোসে। বোঝা গেল সবগুলো কুকুরই ওর পোষা। শঙ্কর জাতের কয়েকজন চাকরকে আমাদের দেখভাল করার কথা বলে অন্দরমহলে ঢুকে গেল সে। কিছুক্ষণ পর ফিরে এলো আবার। আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে গেল ডাইনিং হলে। এ বাড়িতেই এটাই সবচেয়ে বড় কক্ষ। অনেক আগে এই বাড়ি ছিল সন্ন্যাসীদের আশ্রম, আর এই ডাইনিং হল ছিল তাদের ভোজনশালা। আধার ঘনিয়েছে, তাই চারদিকে দেয়ালে ঝুলছে বেশ কিছু জ্বলন্ত লণ্ঠন। লম্বা একটা টেবিল ঘিরে বসে আছে 5-6 জন লোক, অপেক্ষা করছে সাপারের জন্য। খাবারের থালা বাটি এনে টেবিলের উপর সাজিয়ে রেখেছে কয়েকজন ইন্ডিয়ান মেয়ে। যে লোকগুলো বসে আছে তাদের কেউ মেক্সিকান, কেউ ইন্ডিয়ান, আবার কেউ শঙ্কর জাতের। প্রত্যেকের চেহারায় শয়তানির ভাব। এদের উপর থেকে চোখ সরিয়ে হলের আরেক প্রান্তের দিকে তাকালাম। সেখানে ছাদের কড়ি কাঠ থেকে ঝুলছে একটা দোলনা বিছানা। তাতে শুয়ে আছে একটা লোক। এক সুন্দরী ইন্ডিয়ান মেয়ে বারবার ধাক্কা দিচ্ছে দোলনা বিছানাটাতে। শুয়ে শুয়ে আয়েশ করে দোল খাচ্ছে লোকটা। এসো, বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেই, বলল ডন হোসে। তোমাদের জন্য অপেক্ষা করছেন তিনি। দোলনা বিছানাটার কাছে গিয়ে দাঁড়ালো সে। বাবা, এই সেই সাহসী ইংরেজ যে গতরাতে আমার জীবন বাঁচিয়েছে। ওর সঙ্গে আছে 2 জন ইন্ডিয়ান যারা আমাকে বাঁচাতে চায়নি। যাই হোক, ওদেরকে দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আশা করি ওদেরকে উপযুক্ত অভ্যর্থনা জানানো হবে। ছেলের কণ্ঠ শুনে চোখ খুলে তাকালো, অথবা তাকানোর ভান করল ডন পেদ্রো। ইশারায় ইন্ডিয়ান মেয়েকে নিষেধ করল দোলনা বিছানায় আর ধাক্কা না দিতে। উঠে বসে তাকালো আমাদের দিকে। লোকটা মেটে কিন্তু বলিষ্ঠ, বয়স 60-এর কাছাকাছি। আসলে ডন পেদ্রো একটু বেশি মেটে, কারণ দোলনা বিছানার অনেক নিচু করে বাঁধা। তা সত্ত্বেও উঠে বসার পর পা দুটো মেঝে স্পর্শ করেনি। কিন্তু উচ্চতা যা হোক না কেন, ওর চেহারা আর ভাবভঙ্গি এক কথায় দুর্দান্ত। লম্বা, যত্ন নিয়ে আঁচড়ানো সাদা চুল আভিজাত্য এনে দিয়েছে ওর চেহারায়। তবে সেই চেহারায় বয়সের ছাপ আছে এবং তা লুকানোর চেষ্টা করেনি ডন পেদ্রো। ঝুলে পড়েছে 2 গাল, কিছুটা কুঁচকে গেছে চোখের নিচের চামড়া। নিষ্ঠুর ভঙ্গিতে বেশিরভাগ সময় বেঁকে থাকে মুখটা। লণ্ঠনের উজ্জ্বল আলো চোখে পড়ে যাতে তন্দ্রায় ব্যাঘাত ঘটতে না পারে সেজন্য কালো কাচের চশমা পরেছিল সে। আমাদেরকে ভালোমতো দেখার জন্য খুলল চশমাটা। দেখা গেল ওর ছোট ছোট অর্ধ নিমিলিত 2 চোখ। তাতে সাপের মতো নিষ্প্রাণ কিন্তু ভয়ঙ্কর দৃষ্টি। লোকে যে বলে এই লোক সাক্ষাৎ শয়তান, বাড়িয়ে বলে না, ভাবলাম আমি। এ লোকের চেহারায় ভালো মানুষের ছিঁড়ে ফোটা নেই, আছে শুধু শয়তানি। তারপরও যথেষ্ট সৌজন্য দেখিয়ে সিনো স্ট্রিকল্যান্ডকে বাউ করল সে। স্প্যানিশে বলল,
তাহলে আপনি সেই ইংরেজ যে আমার ছেলেকে ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার করেছে? খেয়াল করছি ডন পেদ্রোর উচ্চারণ ধীর কিন্তু জোরালো। কথা বলতে বলতে বারবার আমাদের আপাদমস্তক জরিপ করছে, যেন প্রথম পরিচয়ে দেখে নিতে চাচ্ছে কি আছে আমাদের মনে। ওর কাছ থেকে শুনেছি ঘটনাটা। জাহাজটা যখন ডুবছে যথেষ্ট ঝুঁকি নিয়ে আপনিই ফিরে যান ডুবন্ত জাহাজের খুব কাছে, শুধু ওকে উদ্ধার করার জন্য। স্বীকার করতেই হবে সাহস আছে আপনার। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এত বড় ঝুঁকি নেওয়ার সাহস পেতাম না, কারণ সোজা কথায় বলি, অন্যের চেয়ে নিজের জীবন বেশি মূল্যবান মনে করি আমি। তবে এই ব্যাপারে আপনাদের মানে ইংরেজদের আচরণ কখনো কখনো খুব আজব মনে হয় আমার। সোজা কথায় আপনাদেরকে গুয়ার মনে হয়। কিছু মনে করবেন না, কথা বলার সময় সোজাসুজি বলি আমি, রাগঢাক পছন্দ করি না। যা হোক, আমার ছেলে জীবন বাঁচিয়েছেন, সেই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ আছি নর। আপনি এবং আপনার সঙ্গীরা এখানে সাদরে আমন্ত্রিত। যখন যা লাগবে চেয়ে নিতে দ্বিধা করবেন না। ওর পাশে বসে আছে লোমশ ঝুলে পড়া ভ্রুওয়ালা এক লোক। কথা শেষ করে লোকটার দিকে তাকালো সে। ওই লোক গুফে তা দিতে দিতে চোখের কোণ দিয়ে এতক্ষণ দেখছিল আমাদেরকে। যদি কিছু মনে না করেন, আগের মতো ধীর কিন্তু জোরালো কণ্ঠে বলে উঠল ডন পেদ্রো, আমাদের এই গরিব দেশে আপনার আগমনের কারণ জানতে পারি সিনর? আপনাদের এই দেশ হয়তো টাকা পয়সার দিক দিয়ে গরিব, কিন্তু প্রাচীন নিদর্শনের দিক দিয়ে খুবই সমৃদ্ধ, বললেন সিনর। এখানে অনেক ধ্বংসপ্রাপ্ত স্থাপনা আছে, যেসব নিয়ে আমার কারবার, সেগুলো দেখতে এবং জানতে এসেছি আমি। যদি ইংল্যান্ডে ফিরতে পারি, দেশবাসীকে জানাবো কি কি দেখলাম। আমার এক ইন্ডিয়ান বন্ধু ডন ইগনাসিওকে নিয়ে বেরিয়েছিলাম প্যালেঙ্কে যাব বলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনার বাড়ির কাছে নৌকাডুবি হলো আমাদের। একদিক দিয়ে দুর্ভাগ্যজনক, আবার আরেক দিক দিয়ে সৌভাগ্যজনক বলতে হবে। আপনার এবং আপনার ছেলের মতো অতিথিপরায়ণ লোকের সান্নিধ্য পেলাম কিছুদিনের জন্য। তা না হলে সত্যি বলছি, উভয় সংকটে পড়ে যেতাম আমরা। উভয় সংকট? বুঝতে পারিনি ডন পেদ্রো। মানে থাকা খাওয়া এবং নতুন করে অভিযান শুরু করার প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের অভাব। কি কি জিনিসপত্র আপনার দরকার? এই বন্দুক, ঘোড়া ইত্যাদি। কিছুক্ষণ কি যেন ভাবল ডন পেদ্রো, তারপর বলল, ধ্বংসপ্রাপ্ত স্থাপনার সঙ্গে বন্দুক আর ঘোড়ার সম্পর্ক মেলাতে আসলে কষ্টই হচ্ছে আমার। তারপরও যখন চেয়েছেন, আতিথেয়তার খাতিরেই সেগুলোর ব্যবস্থা করব। তবে যা বলছিলাম, আপনারা ইংরেজরা আসলে খুবই অদ্ভুত। অনেক আগে ধ্বংসপ্রাপ্ত কিছু ইটকাঠের মধ্যে এমন কি দেখার আছে বুঝি না। তবে হ্যাঁ, আপনার উদ্দেশ্যে যদি হয় গুপ্তধন শিকার, তাহলে অবশ্য অন্য কথা। আমাকে জিজ্ঞেস করলে বলবো, প্রাচীন নিদর্শন ঘৃণা করি আমি। কেন জানেন? আমার কোনো কুসংস্কার নেই, তারপরও প্রায়ই মনে হয় এরকম কোনো ধ্বংসবিশেষের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে আমাকে। যা হোক, আপনারা ভাগ্যবান। এত বড় দুর্ঘটনা ঘটল, তারপরও জীবন আর টাকা দুয়ে বাঁচাতে পেরেছেন। তার মানে সুযোগ্য পুত্র ইতিমধ্যে টাকার খবর বলে দিয়েছে বাপের কাছে। ঘোড়া আর বন্দুকের ব্যাপারে কি করা যায় তা দেখব আগামীকাল, বলে চলল ডন পেদ্রো মেরোনো। এত দূরে এসেছেন, আপনারা ক্লান্ত। তাছাড়া খেতে বসার আগে হাত মুখ ধুতে চান নিশ্চয়ই। হোসে, সিনর আর তার ইন্ডিয়ান বন্ধুকে নিয়ে যাও তাদের ঘরে। সাপার পরিবেশন করা হলে ডাকবো তাদেরকে। ততক্ষণ পর্যন্ত বিদায়। তুলনা বিছানায় ধাক্কা দিচ্ছিল যে মেয়েটা, তার দিকে তাকালো সে। এই মেয়ে, এদের সঙ্গে যাও, এরা যা যা চায় সবকিছুর ব্যবস্থা করো। বাও করে ডন পেদ্রোকে সম্মান জানালো মেয়েটা। হলরুমের দরজা দিয়ে বাইরে চলে গেল। আমরাও বাইরে আসার পর দেখি হাতে জ্বলন্ত লণ্ঠন নিয়ে আমাদের দিকে অপেক্ষা করছে মেয়েটা। এইবারই একসময় সন্ন্যাসীদের আশ্রম ছিল, আগেও বলেছি। তাদের অধ্যক্ষ যে ঘরে থাকত, পথ দেখিয়ে আমাদেরকে সে ঘরে নিয়ে এলো মেয়েটা। ঘরে আসবাব বলতে তেমন কিছু নেই, শুধু কয়েকটা চেয়ার, একটা রংচটা ওয়াশিং স্ট্যান্ড আর চাকাযুক্ত দুটি আমেরিকান খাট। একদিকের দেয়ালে ওই অধ্যক্ষ মহাশয়ের ছবি টানানো, সেটার দুপাশে অল্প কিছু ব্যবধানে রাখা আছে খাট দুটো। ডন হোসো এসেছে আমাদের সঙ্গে। আমার ঘরের এদিকে সেদিকে তাকাচ্ছে,
দেখে বলল, হয়তো ঘরটা পছন্দ হয়নি তোমাদের, হয়তো ভাবছ কোন গরিবখানায় থাকতে দেয়া হলো। হ্যাঁ, মেক্সিকোর ধনী লোকেরা যেরকম বিলাসী জীবনযাপন করে তার তুলনায় এই ঘরটা গরিবখানাই বটে, কিন্তু আমাদের বাড়িতে কোনো অতিথি এলে তাকে এখানেই থাকতে দেই। অতিথিদের জন্য এর চেয়ে ভালো কোনো ঘর নেই। ধন্যবাদ, বললেন সিনিয়র স্ট্রিকল্যান্ড, থাকতে পারবো। ঘরের পশ্চিম দিকের দেয়ালে আঁকা আছে প্রমাণ আকৃতির একটা ছবি। তাতে দেখা যাচ্ছে ওটো দ্য ফে তে শব্দটা পর্তুগিজ। এর ইংরেজি মানে অ্যাক্ট অব দ্য ফেথ। প্রচলিত ধর্মমতের বিরোধিতা করলে 1800 শতাব্দীর গোড়ার দিকে স্প্যানিশ ধর্মবিচার সভা দোষী ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে পুড়িয়ে মারার আদেশ দিত। ধর্মান্ধ জনতা তখন ওই আদেশ কার্যত করত। জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে জৈনক ইন্ডিয়ানকে। শয়তানের দল ঘুরছে তার মাথার চারপাশে, দেহের ভেতর থেকে বের করে আনার চেষ্টা করছে আত্মাটাকে। ছবিটার দিকে ইঙ্গিত করে সিনর বললেন, ঘুমানোর আগে এসব দেখলে যে লোক রাত কাটাবে এখানে তার দুঃস্বপ্ন দেখাটাই স্বাভাবিক। সুন্দর, তাই না? দাঁত বের করে হাসছে ডন হোসে। আমার ইচ্ছে ছিল চুনকাম করিয়ে এসব ছবি ঢেকে দেব, কিন্তু বাবা রাজি হলেন না। কেন যেন একটা এই ছবিটাকে পছন্দ করেন তিনি। দেখো, যাকে পুড়িয়ে মারা হচ্ছে সে কিন্তু একজন ইন্ডিয়ান, সাদা চামড়ার কেউ না। এজন্য বোধ হয় ছবিটা মুছতে দেননি বাবা। তিনি আবার ইন্ডিয়ানদেরকে দু চোখে দেখতে পারেন না। যাই হোক, হাত মুখ ধুয়ে তরতাজা হয়ে হলরুমে আসতে পারবে তো তোমরা, নাকি চিনতে অসুবিধা হবে? অসুবিধা হওয়ার কথা না, বাতাসে খাবারের গ্রান পেলেই বুঝবে ডাইনিং রুমটা কোন দিকে। ঘর থেকে বের হয়ে যাচ্ছিল মেয়েটা। আমি বলে উঠলাম, 1 মিনিট, একটু দাঁড়াও। আমাদের চাকর, ইশারায় দেখালাম মোলাসকে, আমাদের সঙ্গে এসেছে এত দূর, কিন্তু সিনিয়র ডন পেদ্রো বোধ হয় ওর সঙ্গে একটি টেবিলে বসে খাবার খেতে রাজি হবেন না। তুমি কি খাবার এনে দিতে পারবে ওকে? সি, হ্যাঁ, বলল মেয়েটা। খেয়াল করলাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাম কি তোমার? লুইসা, সংক্ষেপে বলল মেয়েটা। ইতিমধ্যে ঘর ছেড়ে বের হয়ে গেছে ডন হোসে। বাতাসের ধাক্কায় প্রায় বন্ধ হয়ে গেছে দরজাটা। এমন সময় হঠাৎ একটা কথা মনে পড়ল আমার। আমাদের ভাতৃসংঘের বেশ কিছু মহিলাও আছে। লুইসার দিকে এগিয়ে গিয়ে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করলাম নিচু গলায়। হাতের ইশারায় বিশেষ কিছু সংকেত দেখালাম। প্রত্যুত্তরে সঠিক শব্দ উচ্চারণ করল মেয়েটা। আমারই মতো হাতের ইশারা, সঠিক সংকেত দেখালো। তারপর জিজ্ঞেস করলাম, কোথায়? অর্থাৎ আমার সেই কবচটা কোথায় জানতে চায়। সেটা দেখালাম ওকে। সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে আমাকে সম্মান জানালো লুইসা। কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দরজার বাইরে করিডোর থেকে ভেসে এলো ডন হোসের চিৎকার। মেয়েটাকে ডাকছে সে। আসছি, পাল্টা চিৎকার করে জানান দিল লুইসা। তারপর ফিসফিস করে বলল, লর্ড, এই বাড়িতে থাকলে বিরাট বিপদে পড়বেন আপনি। সব কথা এই মুহূর্তে বলতে পারছি না, সম্ভব হলে আবার আসবো এখানে, তখন বলবো। সাপ্পারে হয়তো মদ খেতে দেওয়া হবে আপনাদেরকে, সেটা খেতে পারেন, কিন্তু ভুলেও হাত দেবেন না কফির কাপে। আর বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়বেন না। মেঝেটা একটু পরীক্ষা করে দেখলে বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি। আসছি সিনিয়র, আসছি। শেষের কথাগুলো আবারও চিৎকার করে বলে দরজা খুলে দৌড়ে পালালো সে। মেয়েটা চলে যাওয়া মাত্র দরজার কাছে গিয়ে হাজির হলেন সিনিয়র স্ট্রিকল্যান্ড। খুলে বাইরে উঁকি দিয়ে দেখলেন, তারপর ভিতরে এসে আটকে দিলেন দরজাটা। আমার কাছে ফিরে এসে নিচু গলায় বললেন, এসবের মানে কি ইগনাসিও? জবাব দিলাম না। এগিয়ে গেলাম একটা খাটের দিকে, ধাক্কা দিয়ে কিছুটা সরালাম খাটটাকে। মেঝের দিকে তাকালাম। রং ক্ষয়ে গেছে জায়গায় জায়গায়, বলা ভালো হালকা বাদামে একটা রং যেন লেপ্টে আছে মেঝের বিশেষ ওই জায়গাটাতে। এবার কম্বল সরিয়ে তাকালাম খাটের দিকে। মোটা করে বোনা শক্ত কাপড়ের জাজিমেও একই দাগ, তবে এই দাগ মেঝের দাগের চেয়ে হালকা, কারণ ধুয়ে বা ভেজা কাপড় দিয়ে ঘষে দাগটা তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। সিনিয়রের দিকে দেখালাম। এই খাটি এক বা একাধিক লোকের মৃত্যু হয়েছে, এবং সেই মৃত্যু যে স্বাভাবিক না তার প্রমাণ এই রক্তের দাগ। আমার কি অনুমান জানেন? কি? ডন পেদ্রোর অতিথিদের ঘুম খুব ভালো হয়, কারণ কফি বা অন্য কিছুর সঙ্গে ঘুমের করা ওষুধ খাওয়ানো হয় ওদেরকে, তারপর তাদেরকে খুন করে ওর লোকেরা। এই উদ্দেশ্যে মিষ্টি কথা বলে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু ডন হোসের সঙ্গে বলতে গেলে হাতাহাতি হয়ে গেছে আপনার।
সিনিয়র কি বলতে চান অনুমান করে নিয়ে থামিয়ে দিলাম তাকে। আপনার কি ধারণা আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলে সব ভুলে যাবে সে? এত ভালো মানুষ হলে ওদের গিবত গায় কেন লোকে? মাথা নাড়ালাম। না সিনিয়র, আমাদেরকে এখানে আনার একটাই উদ্দেশ্য ডন হোসেন, শাস্তি দেয়া, এবং সেই শাস্তি কত মারাত্মক হতে পারে তার প্রমাণ মেঝের এই দাগ। যেহেতু আপনি ইংরেজ, আপনাকে খুন যদি নাও করে একটা স্বর্ণমুদ্রাও নিয়ে যাতে বের হতে না পারেন এই বাড়ি থেকে, সে ব্যাপারটা নিশ্চিত করতে চাইবে ওরা। ঘুমানোর সময় কেউ এসে আমাদের গলায় ছুরি চালাবে ভাবলেও গায়ের লোম দাঁড়িয়ে যায়। ঘাবড়াবেন না, ভাগ্য ভালো, সময় মতো সাবধান করে দেওয়া হয়েছে আমাদেরকে। লুইসাকে যদি হাত করতে পারি তাহলে ওর মাধ্যমে পালাতে পারবো। আশা করি অন্য যেসব ইন্ডিয়ান আছে এ বাড়িতে ওই মেয়ের মাধ্যমে আমার পরিচয় জানতে পারবে কিছুক্ষণের মধ্যেই। তখন সম্ভব হলে সবাই মিলে সাহায্য করবে। এবার চলুন প্রস্তুত হয়ে খেতে যাই। চেহারা যথাসম্ভব স্বাভাবিক রাখতে হবে আমাদেরকে। যদি সত্যি খারাপ কোনো মতলব থেকে থাকে ডন হোসের মনে, নিশ্চিত থাকুন মাঝরাতের আগে কিছু করবে না সে। মোলাস, বুঝতে পেরেছ? হ্যাঁ জি, বলল সে। তাহলে চোখখান খোলা রেখো। ওই ইন্ডিয়ান মেয়েটা তোমার জন্য খাবার নিয়ে আসবে। ওর কাছ থেকে যা যা পারো জেনে নেওয়ার চেষ্টা করো। জিভালবে আর তার মেয়েকে কোথায় বন্দি করে রাখা হয়েছে সে ব্যাপারে কিছু জানতে পারো কি না দেখো। তবে প্রশ্ন করার আগে গোপন সংকেতের মাধ্যমে জানিয়ে দিও তুমি আমাদের ভ্রাতৃসঙ্গের লোক। তা না হলে ঘাবড়ে যেতে পারে মেয়েটা। তোমার পরিচয় পেলে হয়তো নিজে থেকেই অনেক কিছু বলবে। আচ্ছা, ভালো কথা, তোমাকে কি চিনতে পেরেছে কেউই? চিনতে পেরেছে মানে? আমার প্রশ্নটা বুঝতে পারিনি মোলাস। কেন, সান্টাক্রুজের রাস্তা দিয়ে যাওয়ার সময় না দলবল সহ হামলা করে তোমাকে পাকড়াও করেছিল ডন পেদ্রো, সব স্বর্ণমুদ্রা কেড়ে নিয়েছিল? ও হ্যাঁ, বুঝতে পেরেছি মোলাস। আমার মনে হয় চিনতে পারিনি। আমরা যখন এই বাড়িতে ঢুকলাম ততক্ষণে আধার ঘনিয়ে এসেছে। তাছাড়া সিনো স্ট্রিকল্যান্ড সাদা চামড়া বলে বেশিরভাগ সময় তার দিকে তাকিয়েছিল ওরা, আমাকে সেভাবে খেয়াল করেনি। ভালো, পারলে ওদের চোখের আড়ালে থেকো। ওই মেয়েটার ব্যাপারে যা বললাম মাথায় রেখো। আর কি হয় না হয় খেয়াল রেখো। বিদায়। ডাইনিং হলে গিয়ে দেখি টেবিল ঘিরে ইতিমধ্যে বসে পড়েছে 9 জন লোক। তর্স হয়েছে না কারোরই। কখন ঝাঁপিয়ে পড়বে খাবারের উপর সেজন্য উসখুস করছে, কিন্তু আমাদেরকে ফেলে খাওয়া শুরু করতে পারছে না। সেই দুলনা বিছানায় এখনো বসে আছে ডন পেদ্রো। পাশে দাঁড়িয়ে আছে ওর ছেলে। বাব্যাটা নিচু গলায় কি যেন আলাপ করছে। টেবিলে যারা বসে আছে তাদের মধ্যে মাত্র একজন শ্বেতাঙ্গ। লোকটা কৃষ্কায়, দেখলে বোঝা যায় বেশ লম্বা। লণ্ঠনের আলোয় কেমন পাণ্ডুর দেখাচ্ছে ওকে। নাকটা ভাঙা, চেহারায় এমন কিছু আছে যে একবারের বেশি দুবার তাকাতে ইচ্ছে করে না, বরং বিরক্তিতে ভরে যায় মন। কাজেই বাকিদের দিকে তাকালাম আমি। এরা সবাই শঙ্কর জাতের। বিদ্রোহী বিদ্রোহী ভাব আছে চেহারায়, সেই সঙ্গে আছে ধূর্ততা আর শয়তানি। আইনের হাত ফাঁকি দিয়ে পালিয়ে আছে প্রত্যেকেই। দেখলে বোঝা যায় এদের পেশা ডাকাতি, নেশা খুন করা। বুঝতে পারছি এদের হাতে একবার যদি পড়ি, দয়ামায়া আশা করা বৃথা। আমাদের দিকে হাত বাড়ালে ঠান্ডা মাথায় জবাই করার জন্য বাড়াবে এরা। হরিণকে গুলি করার সময় দক্ষ শিকারী যেরকম বুক কাঁপে না, খুন করার সময়ও এদেরও কোনো ভাবান্তর হয় না। আমাদেরকে দেখে ছোট্ট একটা লাফ দিয়ে দোলনা বিছানা থেকে মেঝেতে নামলো ডন পেদ্রো। এগিয়ে এসে সিনো স্ট্রিকল্যান্ডের একটা হাত ধরে বলল, আসুন, আমার এখানে যে শ্রমিকেরা কাজ করে তাদের নেতার সঙ্গে পরিচয় করিয়ে দেই। ওর নাম স্মিথ, বাড়ি টেক্সাসে, জন্মসূত্রে আমেরিকান। চর্য ইংরেজি বলতে পারে এরকম কাউকে পেলে খুশিই হবে সে, কারণ চর্চা করে না বলে ওর স্প্যানিশ আমরা কেউই তেমন বুঝি না। স্মিথের উদ্দেশ্যে বাও করলেন সিনর। জবাবে দে তো হাসি হেসে তাকে কি যেন বলল বেপরোয়া দুর্বৃত্তটা। সিনরও হেসে কিছু বললেন। ইংরেজি তেমন বুঝি না বলে তাদের কথোপকথন বুঝতে পারলাম না। যা হোক, দুজনের সংক্ষিপ্ত কথাবার্তা শেষ হবার পর সিনো স্ট্রিকল্যান্ডকে খাতির করে নিয়ে নিজের পাশের আসনে বসিয়ে দিলেন ডন পেদ্রো। আমাকে বসতে দেওয়া হলো পাশের আর একটা টেবিলে। আমি সামান্য এক ইন্ডিয়ান। যারা ওই টেবিলে বসে আছে তাদের পেশায় যাই হোক না কেন, তাদের মতো অভিজাত রক্ত বইছে না আমার দেহে, এজন্যই আলাদা বসতে দেওয়া হয়েছে। ডন হোসে বসেছে স্মিথের পাশে। খেতে শুরু করার ইঙ্গিত করল ডন পেদ্রো। আমার মনের বাঞ্ছনা যত দুঃখই থাকুক, পেটে ক্ষুধা, তাছাড়া যে পাচক রান্না করেছে তার হাত আছে স্বীকার করতেই হবে। সুতরাং গোগ্রাসে গিলতে শুরু করলাম। খেতে খেতে এটা সেটা নিয়ে কথা বলছেন ডন পেদ্রো। সিনোরও মন্তব্য করছেন মাঝে মধ্যে।
থেকে থেকে সায় জানাচ্ছেন ডন হোসো বা স্মিথ। বাকিরা প্রায় নিশ্চুপ। আমি আলাদা টেবিলে বসায় কেউ কিছু জিজ্ঞেস করছে না আমাকে। আলাদা বসায় একদিক দিয়ে বরং লাভই হয়েছে। নজর রাখতে পারছি সবার উপর। কে কীরকম তা আরও ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করছি। দু একজন পানপাত্র পূর্ণ করে নিয়ে আসার ইঙ্গিত করল আমাকে। জবাবে আমিও ইঙ্গিতে বুঝিয়ে দিলাম মদের চেয়ে মাংসই বেশি মজা লাগছে আমার। খাওয়া শেষ করে আগের চেয়েও জোরালো আর ভারী গলায় সিনিয়রকে বলল জন পেদ্রো, আরে আপনি তো কিছুই খেলেন না। এত ভালো বাবুর্চি আমার, এত বিখ্যাত ওর হাতের রান্না, সব দেখি নষ্ট হলো। থাক বাদ দিন। আসুন এই বার্গান্ডি, ফ্রান্সের বার্গান্ডি অঞ্চলে প্রস্তুতকৃত সাদা বা লাল মদ, চোখ চেখে দেখুন। বলতে বলতে হাতের পানপাত্রটা আবার পূর্ণ করল সে। এই নিয়ে সপ্তমকে অষ্টমবার গিলছে। সরাসরি ফ্রান্স থেকে আনিয়েছে এই জিনিস, এবং এর জন্য 1 পয়সাও শুল্ক দিতে হয়নি। ভারী হয়ে আসা চোখের পাতা খুলে রাখতে পিটপিট করছে। হাতের পানপাত্রটা উঁচু করে ধরে বলল, আপনার স্বাস্থ্য কামনা করে পান করছি। প্রার্থনা করি গতরাতে আমার ছেলেকে উদ্ধার করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, জীবনে আরও অনেকবার তা করতে পারবেন। কিন্তু শুনলাম সান্টা মরিয়াতে থাকার সময় আপনি নাকি কী সব অভিশাপ দিয়েছিলেন ক্যাপ্টেনকে। আপনার অভিশাপ নাকি লেগে গেছে? হা হা করে কিছুক্ষণ হাসলেন সিনিয়র স্ট্রিকল্যান্ড। তারপর বললেন, আরে এসব কুসংস্কার সিনিয়র। শকুনের দোয়ায় গরু কোনোদিনই মরে না। তাছাড়া আপনি যে সম্মান দিচ্ছেন আমাদেরকে, যেরকম খাতির যত্ন করছেন, আপনাকে অভিশাপ দেওয়ার প্রশ্নই আসে না। সবচেয়ে বড় কথা, আজ রাতটা আপনার এখানে থেকে কাল আবার রওনা করতে চাই আমরা। বার্গান্ডি নেশা পেয়ে বসেছে ডন পেদ্রোকে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করছে ও। বলল, অভিশাপের কথাটা এমনি বললাম। আপনি কি মনে করেন এসব বিশ্বাস করি আমি? ভয় পাই না, জীবনেও না। আমি আসলে ঠাট্টা করছিলাম। গলা উঁচু করল সে, যাতে আমার শুনতে অসুবিধা না হয়। আপনার বন্ধু, কি যেন নাম ওর? ইগনাসিও। তো আপনার ওই ইন্ডিয়ান বন্ধুও তো সান্টা মারিয়াতে সবার সামনে আমার একগাদা গীবত গেয়েছে। সেটাও তো আসলে ঠাট্টা, তাই না? সে নিশ্চয়ই বিশ্বাস করে না যা বলেছে তা অক্ষরে অক্ষরে সত্য। হঠাৎ রক্তচক্ষু মেলে আমার দিকে তাকালো। নাকি করো? নড়ে চড়ে বসলাম আমি। স্পষ্ট কণ্ঠে বললাম, যদি সত্যি আমার মতামত চান সিনিয়র পেদ্রো, আমি বলবো এ বিষয়ে কথা বলে কোনো লাভ নেই আসলে। কারণ আমি যা বলেছি তা অতীত, এবং আপনার ব্যাপারে যা বলেছি তা যদি সত্যি করে থাকেন তাহলে তাও অতীত। আপনার বাড়িতে আপনার অতিথি হয়ে এসে সেসব কথা দ্বিতীয়বার উচ্চারণ করাটা ঠিক হবে? জবাব না দিয়ে সিনিয়রকে উদ্দেশ্য করে বলল ডন পেদ্রো, একটা কথা বলুন তো, এ ঘরে এখন কজন আছে? আমার বন্ধু সহ গণনা করলে 13 জন, জবাব দিল সিনিয়র। আমিও তাই ভেবেছিলাম। 13 সংখ্যাটা খুবই অদ্ভুত। আমাকে কুসংস্কারচ্ছন্ন মনে করবেন না। আসলে যতবার এই সংখ্যাটার মুখোমুখি হয়েছি ততবারই কোনো না কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার। একটা ঘটনা বলি। কয়েক মাস আগের কথা। স্মিথের 2 বন্ধু এসেছে বাড়িতে। ডিনার করতে বসেছে একই টেবিলে। আমরা সব মিলিয়ে সংখ্যায় 13 জন। দুজনেই আমেরিকান। এ অঞ্চলে নতুন কোনো ব্যবসা চালু করা যায় কি না তা যাচাই করাই ওদের উদ্দেশ্য। তো যতটুকু হজম করতে পারবে তার অনেক বেশি বার্গান্ডি গিলে ফেলল বেচারারা। আপনাদেরকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে ওদেরকেও একই ঘরে থাকতে দেওয়া হয়েছিল। রাতে সেখানে গিয়ে 2 বন্ধুর মধ্যে প্রথমে শুরু হলো কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, শেষে মারামারি। একজন আরেকজনকে মারাত্মকভাবে জখম করে ফেলল। আমরা কিছু করার আগে দুজনেই মরল সেখানে। আফসোস, ভাগ্য ভালো স্মিথ ছিল আমাদের সঙ্গে। দেশে গিয়ে ওর লোকদেরকে ঠিকমতো বোঝাতে পেরেছে। তা না হলে কি হতো কে জানে। সিনিয়র স্ট্রিকল্যান্ডের ভ্রু কুঁচকে গেছে। আমার কাছে কোনো ব্যাপারে সবচেয়ে আশ্চর্য লাগছে জানেন? 2 জন মাতাল লোকের পক্ষে কথা কাটাকাটি করা সম্ভব, ধরে নিলাম হাতাহাতি করাও সম্ভব, কিন্তু খুনোখুনি করা সম্ভব কি? তা কি বলতে চান আপনি? গম্ভীর হয়ে গেছে ডন পেদ্রো। মিথ্যা বলছি আমি? না, আসলে সেরকম কিছু না। ও কথাটা আমার মাথাতেও এসেছিল। সিনিয়র স্ট্রিকল্যান্ডের মুখের কথা কেড়ে নিয়ে ডন পেদ্রো। তখন ভালো মতো খোঁজখবর করে দেখলাম, জানতে পারলাম আসলে মারামারি করে মরেনি ওই 2 জন আমেরিকান।
আমাদেরই কয়েকজন ইন্ডিয়ান চাকর লোভে পড়ে সব হাতিয়ে নেওয়ার জন্য ঢুকেছিল ওই ঘরে, কিন্তু ব্যাপারটা যেভাবেই হোক টের পেয়ে যায় আমেরিকানরা, তখন বাধ্য হয়ে ওদেরকে খুন করে ইন্ডিয়ানরা। এখন কথা হচ্ছে, আমি এই বাড়ির মালিক হয়ে নিশ্চয়ই চাইতে পারি না এত জঘন্য একটা কথার রাষ্ট্র হোক। আইন আদালত এদেশেও আছে, তার উপর যারা খুন হয়েছে তারা ভিনদেশী। জানাজানি হলে লোকে ভাবত আমেরিকানদের ডলার হাতিয়ে নেওয়ার জন্য চাকর পাঠিয়ে আমি খুন করেছি। তাই আমার জন্য যাতে সুবিধা হয় সেরকমভাবেই সাজাতে হয়েছে পুরো ঘটনা, বুঝতে পেরেছেন? ঢকঢক করে আরও এক গ্লাস বারগান্ডি গিলল সে। শালা ইন্ডিয়ানদের বাচ্চা ইন্ডিয়ান, সবকটা শালাকে ভালো মতো চিনি আমি। আমার বাপ দাদারা যে কথায় কথায় চাবুক চালাতো ওদের উপর, ঠিকই করত। হারামিগুলো যন্ত্রণার সভ্য সমাজের মুখ দেখানোর উপায় থাকলো না। প্রতিবাদ করে কিছু বলতে যাচ্ছিল সিনিয়র, হাত তুলে তাকে থামিয়ে দিল ডন পেদ্রো। আবারও এক গ্লাস মদ খেয়ে বলতে লাগলো, ভাববেন না বাড়িয়ে বলছি, এই ইন্ডিয়ানরা আসলেই খারাপ। বাপদাদাদের মিথ্যা ধর্ম নিয়ে আজও পড়ে আছে, মানে মূর্তি পূজা করে। বিপজ্জনক কিছু গোপন সংগঠন আছে ওদের। আগের দিনে রাজা রানীদের মহামূল্যবান সম্পদ কোথায় লুকানো আছে জানে, কিন্তু গিয়ে ধরুন সবকটাকে, গলা পা দিয়ে জিজ্ঞেস করুন, সোজাও স্বীকার করবে। শালা। এবার আর গ্লাস না, সরাসরি বোতল থেকে গিলছে সে। নিজের উপর নিয়ন্ত্রণ আরও হারিয়েছে, মা কোনো এর উপর ভর দিয়ে আধশোয়া হয়ে গেছে। কি বলছে নিজেও জানে না সম্ভবত। এরকম এক শালাকে ধরে এনে কয়েদ করে রেখেছে আমার বাড়িতে। ব্যাটা থুরথুরে বড়, হাস ইন্ডিয়ান, মানে খ্রিস্টান হয়নি এখনো। সঙ্গে ওর মেয়েও আছে। বাপরে বাপ, মেয়ে তো না, যেন ডানা কাটা পড়ি। দেখলে ব্রহ্মচারিত্র বাদ দিয়ে পোষা কুকুরের মতো ওই মেয়ের পিছনে পিছনে ঘুরতে শুরু করবে যে কোনো ব্রহ্মচারী। কি বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, আগামীকাল সকালে ওই মেয়েকে হাজির করবো আপনাদের সামনে, তখন দেখলেই বুঝবেন আমার কথা ঠিক না বেঠিক। সুন্দরী, সাক্ষাৎ অপসরা মেয়েটা, কিন্তু দেমাগি, মেজাজ মূর্তিরও কোনো আগামাথা নেই। টেবিল ঘিরে বসে থাকা লোকগুলোকে ইঙ্গিতে দেখালো, ওই মেয়েটাকে এদের সামনে হাজির করার সাহস হয়নি আমার। বলা তো যায় না কে কখন কি করে বসে। অশ্লীল ভঙ্গিতে হাসল। তবে হুশে আজ রাতে যাচ্ছে ওই মেয়ের কাছে। না না, এসব কিছু না, ওই মেয়ে আর ওর বাপের সঙ্গে কথা বলতে চায় হোসে। আমার ছেলেটা আবার জাত সাপুরে। অশ্লীল ইঙ্গিত করল, যত বড় গোকরা সাপই হোক না কেন, জানে কিভাবে পাকড়াও করতে হয়। কিন্তু না জানার ভান করছেন সিনিয়র। একটা অসহায় বুড়ো লোক আর তার পরমা সুন্দরী মেয়েকে আটকে রেখেছেন, জানতে পারলে লোকে কি আর বদনাম রটাবে না আপনার? রটাক, পরোয়া করি না। সাধে কি আর আটকে রেখেছি? জানেন এই অপসরা আর তার বড় বাপ কি জানে? 7 রাজার ধন লোকানো আছে এমন এক জায়গার সন্ধান জানা আছে ওদের। ওই পরিমাণ সম্পদ হাতে পেলে কোত্থেকে কোথায় চলে যেতে পারবো আমি, বুঝতে পারছেন? ইংল্যান্ডের রানী যত ধনী, রাতারাতি তত ধনী হয়ে যাব। তা জানলেন কিভাবে? বারগান্ডির বোতলটা শেষ করে সেটা ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিল ডন পেদ্রো। আর একটা বোতল নিয়ে সেটার ছিপি খুলল। জানলাম কিভাবে, তাই না? বাপ বেটির কাছ থেকেই শুনেছি। শুনতে চান ঘটনাটা? শুনতে চাই মানে? সিনিয়রের বদলে আরেকটু হলে আমি বলে ফেলেছিলাম। দুটুক বারগান্ডি গলায় চালান দিয়ে বলল ডন পেদ্রো। আপনার গ্লাসটা খালি হয়ে গেছে সিনিয়র, সেটা পূর্ণ করে নিন। চাইলে একটা সিগার ধরিয়ে আমার আর একটু কাছে এসে বসতে পারেন। সব কথা আবার সবার সামনে বলা ঠিক না। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প হার্ট অফ দ্য ওয়ার্ল্ড এর 5ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।